শার্লক হোমসের নাম শোনেননি এমন পাঠক সারা পৃথিবীতে বিরল। গোয়েন্দা কাহিনীর পাঠকদের কাছে সবচেয়ে জনপ্রিয় চরিত্র বোধহয় লন্ডনের 221B বেকার স্ট্রিটের বাসিন্দা এই 6 ফুটের ক্ষুরোধার বুদ্ধির গোয়েন্দাটি। স্যার আর্থার কোনান ডয়েলের সৃষ্টি করা অমর চরিত্র এই শার্লক হোমস প্রথম আবির্ভূত হন 1887 সালে স্ট্র্যান্ড ম্যাগাজিনে। স্যার আর্থার কোনান ডয়েল নিজে পেশায় ছিলেন একজন ডাক্তার, তাই নিজের আদলেই তৈরি করলেন ডক্টর ওয়াটসনকে। ডক্টর ওয়াটসন লন্ডনে খুঁজে বেড়াচ্ছেন একটি আস্তানা। সেই সূত্রেই আলাপ হল শার্লক হোমসের সাথে। তারপর শার্লক হোমসের গোয়েন্দাগিরির সাথেও জড়িয়ে পড়লেন তিনি। শার্লক হোমসের প্রথম আবির্ভাব হল আ স্টাডি ইন স্কারলেট উপন্যাসে। তারপর একে একে অনেক গল্প ও উপন্যাসে আমরা দেখতে পেলাম আমাদের এই প্রিয় দুই চরিত্র শার্লক হোমস আর তাঁর বন্ধু ডক্টর ওয়াটসনকে। শার্লক হোমসের তীক্ষ্ণ বুদ্ধি, পর্যবেক্ষণ ক্ষমতা সারা পৃথিবীর পাঠককুলকে মুগ্ধ করে রেখেছে। এই মুগ্ধতার শুরু 19 শতাব্দীতে, যা 20 শতাব্দী পার করে একবিংশ শতাব্দীতেও অমলিন। তাই আজ আপনাদের জন্য আমাদের নিবেদন লেখক আর্থার কোনান ডয়েলের লেখা গল্প দ্য গ্লোরিয়াস গড। শীতকাল, রাত হয়েছে। অগ্নিকুণ্ডের পাশে বসে গা তাতাচ্ছি আমি আর শার্লক হোমস। এমন সময় হোমস বলল, ওয়াটসন, এই কাগজগুলো পড়ে দেখো। অসাধারণ কেস, গ্লোরিয়া স্কটের সব কথা লেখা আছে। আর এই খবরটা পড়েই আঁতকে উঠে মারা গিয়েছিলেন সমাজের মাথা ট্রেভার। বলো কি? ড্রয়ার খুলে একটা রংচটা ছোট্ট চোঙা বার করলো বন্ধুবর। ভিতর থেকে বেরোলো স্লেট পাথরের মতো ধূসর এক টুকরো কাগজ। কাগজটায় টানা হাতে লেখা একটা বিচিত্র সংবাদ। খেল মুরগি আবার ক্ষত। মুরগিওয়ালা বুড়ো হারচান কাঁদছে। যত সব গাধার দল। বলে কিনা চালান দিয়েছে লন্ডনে। বলছে, প্রাণপ্রিয় মুরগি নিয়ে বাড়ি ছেড়ে পালাও, তোমার মুরগিও মরবে। ওরে বাবা, এ কি গোলক ধাঁধা! আমার ভ্যাবাচাকা মুখ দেখে খুব খুব করে শুষ্ক হাসি হাসল হোমস। বললাম, হ্যাঁ, তো দেখছি একটা আবোল তাবোল ব্যাপার। আঁতকে ওঠার মতো তো কিছুই না। কিন্তু কিন্তু এই খবর পড়েই ধরাস করে পড়ে মারা গেছেন একজন শক্ত সমর্থ বুড়ো ভদ্রলোক। আচ্ছা, কেসটা আমাকে পড়তে বলছো কেন? কারণ এই হলো আমার জীবনের প্রথম কেস। নিমেষে জাগ্রত হলো আমার কৌতূহল। শার্লক হোমসের প্রথম মামলা নিয়ে অনুসন্ধিত চাঁদ ছিল বরাবর। পাইপ টানতে টানতে বলল, কলেজে থাকতে আমার বন্ধু বলতে ছিল একজনই, ভিক্টর ট্রেভার। কারো সঙ্গেই মিশতাম না। ঘরে বসে নিজের পড়া নিয়ে থাকতাম। তরবারি যুদ্ধ আর মুষ্টিযুদ্ধ ছাড়া আর কোনো ব্যায়ামে ঝোঁকও ছিল না আমার। ভিক্টরের বুলটেরিয়ার কুকুরটা একদিন আমার পায়ে কামড় দেয়। পা নিয়ে শুয়ে রইলাম 10 দিন। খোঁজ খবর নিতে আসতো ভিক্টর। সেই থেকেই হলো নিবিড় বন্ধুত্ব। ছুটি কাটানোর জন্য নেমন্তন্ন করলো ওর দেশের বাড়িতে, নরফোকের ডনিথর্পে। জায়গাটা ভালোই, ছোট্ট গ্রাম হলেও বেশ ছিমছাম। মাছ ধরা আর বুনো হাঁস শিকার নিয়ে একটা মাস দিব্যি কাটিয়ে নেওয়া যায়। লাইব্রেরিতে বাছাই করা বইয়ের সংগ্রহ, সব দিক দিয়ে ছুটি কাটানোর আদর্শ জায়গা। ভিক্টরের বুড়ো বাবা মানুষটা চমৎকার। ও অঞ্চলের দোর্দণ্ড প্রতাপ জমিদার তিনি, বিপত্নী। ভিক্টর ছাড়া সংসারে আর কেউ নেই। এক মেয়ে ছিল, ডিপথেরিয়ায় মারা গেছে। বৃদ্ধ হলেও কিন্তু বেশ শক্ত সামর্থ্য। নীল নীল চোখে ভয়ঙ্করের ইশারা, রোদে পোড়া তামাটে রং। সারা জীবন তিনি প্রকৃতির মধ্যে কাটিয়েছেন। যা কিছু শিখেছেন সারা পৃথিবীতে টহল দিয়ে শিখেছেন। বই পড়া বিদ্যে বিশেষ নেই। গ্রামের লোক কিন্তু তাকে মাথায় করে রাখে দরাজ হৃদয়ের জন্য। ডনিথর্পে যাওয়ার দিন কয়েক পরের ঘটনা।
রাত্রে খাওয়ার পর টেবিলে বসে গল্পগুজব করছি। আমার বিশ্লেষণী শক্তি আর পর্যবেক্ষণ ক্ষমতার গল্প বলছিল ভিক্টর। তখনও অবশ্য জানতাম না এ শক্তিকে ভবিষ্যতে কি কাজে লাগাবো। ভিক্টরের বাবা সব শুনে মুচকি হেসে বললেন, বেশ তো, মানে আমার সম্বন্ধে দেখি কি বলতে পারো? আমি বললাম, "উম, গত 1 বছর ধরে মার খাবার ভয়ে আধখানা হয়ে আছেন আপনি।" হাসি মিলিয়ে গেল বুড়োর মুখ থেকে। চোখ বড় বড় করে কিছুক্ষণ চেয়ে রইলেন আমার দিকে, তারপর ঢোক গিলে বললেন, খাঁটি কথা। গত বছর চোরা শিকারীদের দলটা তছনছ করার পর থেকেই আমাকে চোরাগুপ্তা করার ফিকিরে ঘুরছে ওরা। স্যার এডওয়ার্ড হবিকে তো ছুরিও মেরেছে। আমাকে হুঁশিয়ার থাকতে হয় সেই কারণে। কিন্তু বাবা হোমস, তুমি জানলে কি করে? আপনার লাঠি দেখে। লাঠির ওপর খোদাই করা তারিখটা 1 বছর আগেকার। 1 বছর আগে কিনা লাঠির মাথায় কিন্তু ছেঁদা করে তরল শীষে ঢেলে সাংঘাতিক হাতিয়ার বানিয়েছেন। মারধরের ভয় না থাকলে এরকম অস্ত্র অষ্টপ্রহর কেউ সঙ্গে রাখে না। আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ। আচ্ছা, আর কি জানো বলো? বয়সকালে আপনি খুব বক্সিং লড়েছেন। নাক দেখে বললে বুঝি? ঘুষি খাওয়ার ট্যাবরা নাক নাকি? হুম, কান দেখে বললাম। বক্সারদের কানের মতো আপনার কানও চ্যাপ্টা আর পুরু। আচ্ছা, আর কিছু? এই খোঁড়াখুড়ি করে হাতে কড়া ফেলেছেন। যে সোনার খনি থেকেই যে এত টাকা করেছি। আর আপনি নিউজিল্যান্ডে ছিলেন এককালে। একেবারে ঠিক। জাপানেও ছিলেন। ঠিক ঠিক। এমন একজনকে আপনি চিনতেন যাকে আপনি মন থেকে ঝেড়ে ফেলবার অনেক চেষ্টা করেছেন। তার নামের প্রথম দুটো অক্ষর হচ্ছে জে এ। চেয়ার ছেড়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালেন মিস্টার ট্রেভার। বিশাল নীল চোখে ভয়ঙ্করভাবে চেয়ে রইলেন আমার দিকে। তারপরেই দরাম করে মুখ থুবড়ে পড়লেন ইঁটো কাটা ছড়ানো টেবিলের ওপর। দেখলাম অজ্ঞান হয়ে গেছেন। এরকম একটা কাণ্ড হবে আমি ভাবতেই পারিনি। যাই হোক, চোখ মুখে জল দেওয়ার পর তো উঠে বসলেন। কাষ্ঠ হেসে বললেন, বাইরেটা আমার শক্ত হলেও ভেতরটা খুবই কমজোরি হোমস। কিভাবে এত অনুমান করো জানি না, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দা হওয়ার ক্ষমতা কিন্তু তোমার আছে। এবং গোয়েন্দাগিরির তোমার পেশা হওয়া উচিত। গল্পের বা বাস্তবের কোনো গোয়েন্দাই তোমার কাছে কিন্তু পাত্তা পাবে না। ওয়াটসন, ওয়াটসন, সেই প্রথম আমার মনে হলো শখ করেও যদি এই বিশ্লেষণী শক্তিকে কাজে লাগাই, 2 পয়সা রোজগার করা অসম্ভব হবে না। মিস্টার ট্রেভার বললেন, আচ্ছা হোমস, এত কথা তুমি জানলে কি করে? দেখলাম চোখের তারায় তখনও আতঙ্ক থির থির করে কাঁপছে। বললাম, আপনি আস্তিন গুটোতেই দেখেছি কনইয়ের ভাঁজে যে এই দুটো অক্ষর উল্কি দিয়ে লেখা, কিন্তু বেশ আবছা, মানে ছাল তুলে লেখাটা আপনি মুছে ফেলার চেষ্টাও করেছেন। তাই বললাম, এককালে নামটা আপনার প্রাণে গাঁথা ছিল, পরে ভুলতে চেয়েছেন। শুনে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন মিস্টার ট্রেভার। বললেন, আশ্চর্য ক্ষমতা বটে তোমার। সেই দিন থেকেই কিন্তু বুড়ো সন্দেহের চোখে দেখতে লাগলেন আমাকে। সব সময় ভয়, যেন আরও অনেক জেনে ফেলেছি বা জেনে ফেলতে পারি। ভিক্টর শুদ্ধ ব্যাপারটা লক্ষ্য করেছিল। বলেছিল, বাবা দেখছি কোনোদিনই তোমাকে নিয়ে নিশ্চিন্ত হতে পারবে না। ভদ্রলোকের অস্বস্তি ক্রমশ বেড়েই চলেছে দেখে ঠিক করলাম চলে আসব। ডনি থর্প ছাড়ব বলে ঠিক করলাম। সেই দিনই অদ্ভুত একটা ঘটনা ঘটল। বাগানে বসেছিলাম 3 জনে। এমন সময় ঝি এসে বললে, একটা লোক আপনার সঙ্গে দেখা করতে চায় এক্ষুনি। মিস্টার ট্রেভার তাকে আনতে বললেন। ঝিয়ের পেছন পেছন এলো একটা বেঁটে মতন শুকনো চেহারার কুটিল মুখ লোক। চালচলনে চাকর বাকরের মতো ত্রস্ত, হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। পোশাক সস্তা, হলদে দাঁতে নোংরা কুচুক করে হাসি। হাত দেখে মনে হয় নাবিক। লোকটাকে দেখেই হেঁচকি তুলে দৌড়ে বাড়ির ভেতর চলে গেলেন মিস্টার ট্রেভার। ফিরে যখন এলেন, মুখে ব্র্যান্ডের গন্ধ পেলাম। বললেন,
এই কি চাই? চোখ কুঁচকে নোংরা হাসিতে এঁটো করা মুখে ঠায় চেয়ে রইল লোকটা। ক্রূর কণ্ঠে বললে, চিনতে অসুবিধে হচ্ছে? আরে হাঁটছেন নাকি? আগে হ্যাঁ, 30 বছর পর দেখা। বেশ তো ঘর বাড়ি বানিয়ে জাঁকিয়ে বসেছেন দেখছি। শুকনো মাংস আর কদিন চিবই বলুন তো। তাই কি হয়? তাই কি হয়? বলেই হেঁট করে লোকটার কানে কি যেন বললেন মিস্টার ট্রেভার। তারপর জোর গলায় বললেন, পুরোনো দিনের কথা কি ভোলা যায়? যাও রান্নাঘরে গিয়ে পেট ভরে খেয়ে নাও, তারপর এখানেই চাকরি নিয়ে থেকে যাও। বাঁচালেন, জাহাজের চাকরিটা গিয়ে অব্দি হাত খালি। তাই ভাবলাম আপনার বা মিস্টার বেডোজের কাছে গেলে নিশ্চয়ই একটা হিল্লে হয়ে যাবে। মিস্টার বেডোজের ঠিকানাও জানো? সব জানি, সব। পুরনো দোস্তরা যে কোথায় আছে সেসব খবর আমি রাখি। বলেই লোকটা কুটিল হাসি হাসতে হাসতে ঝিয়ের পেছন পেছন বিদায় হলো। বিড়বিড় করে মিস্টার ট্রেভার বললেন, খনিতে যাওয়ার সময় জাহাজে আলাপ হয়েছিল। তারপর উঠে গেলেন বাড়ির মধ্যে। কিছুক্ষণ পরে গিয়ে দেখলাম মদ খেয়ে বেহুঁশ হয়ে পড়ে আছেন। আমি থাকায় ভিক্টর খুব অস্বস্তিতে পড়েছে দেখলাম। পুরো ব্যাপারটা আমার কাছে খুবই কদর্য লাগলো। পরের দিনই চলে এলাম লন্ডনে। ছুটির শেষের দিকে, মানে 7 সপ্তাহ পরে ভিক্টরের টেলিগ্রাম পেলাম, এক্ষুনি যেতে হবে ডনিথর্পে। এক ঘোড়ায় টানা হালকা গাড়ি নিয়ে স্টেশনে ছিল ভিক্টর। চেহারা দেখে চমকে উঠলাম। উদ্বেগ উৎকণ্ঠায় শুকিয়ে গেছে, যেন প্রচণ্ড ধকল সয়েছে এই 2 মাস। প্রাণোচ্ছলতা ওর বৈশিষ্ট্য, কিন্তু তার চিহ্ন মাত্র দেখলাম না। একেবারে ভেঙে পড়েছে। আমাকে দেখেই প্রথমে বললে, হোমস, হোমস, বাবা মরতে বসেছে হোমস। সে কি? স্নায়ুতে দারুণ চোট লেগেছে, বাড়ি ফিরে গিয়ে দেখবো হয়তো আর নেই। কিন্তু হঠাৎ করে চোট লাগলো কেন? সেই লোকটা বাড়িতে এসেছিল মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অস্ত শয়তান যে, একটা দিনও শান্তি পাইনি সেদিন থেকে। তার জন্যই বাবার আজ এই অবস্থা। চলো চলো, যেতে যেতে বলছি চলো। গাড়িতে উঠে বসলাম। ভিক্টর বললে, বাবা ওকে প্রথমে মালির কাজ দেয়, সে কাজে ওর মন উঠল না। বাবা তখন খাস চাকরের কাজ দিল তাকে। তারপর থেকে বাড়ির চাকর বাকরে অতিষ্ঠ হয়ে উঠল ওর ব্যবহারে। দিন রাত অশ্রাব্য গালি গালাজ মাতলামি কাঁতকার সওয়া যায় বলো তো। পুরো বাড়িটাই যেন তার, এমনই একটা ভাব দেখাতে লাগলো সব সময়। অপমানে আমার গা রিরি করতো যখন দেখতাম বাবার সবচেয়ে ভালো বন্দুক নিয়ে বাবারই নৌকায় চেপে শিকারে বেরোচ্ছে। এমন একটা ইতরামি, একটা বিদ্রুপের ভাব ফুটে বেরোতো ওর প্রতিটা কথা আর কাজে, যে কতবার ভেবেছি মেরে পাট করে দি রাস্কেলকে। দিলেই বরং ভালো করতাম, বাড়তে দেওয়াটাই ভুল হয়েছে। জানো একদিন অপমান করে বসলো আমার বাবাকে আমার সামনে। সেই দিনই ঘাড় ধাক্কা দিলাম ঘর থেকে। ভীষণ চোখে বেরিয়ে গেল সে। পরদিন বাবা এসে বললে হাটসনের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। বললে, খুব ঝামেলায় পড়েছি ভিক্টর, একদিন সব জানতে পারবি। তারপর সারা দিন ঘর থেকে বেরোলেন না বাবা। দেখলাম এক নাগারে কি লিখে চলেছে। সন্ধ্যের দিকে হাটসন ঘরে এলো। আমরা তখন খাওয়া দাওয়া সেরে বসে আছি। বাঁচ খাই গলায় বললে, এখানে আর নয়, এবার চললাম মিস্টার বেডোজের কাছে। তিনিও আমাকে মাথায় তুলে রাখবেন। বাবা যেন
সিটিয়ে গেল কথাটা শুনে। বলল, বলছি রাগ করে যাচ্ছ না তো? বিষ চোখে আমার দিকে তাকিয়ে হাটসন বললে, এখনো কিন্তু ক্ষমা চাওয়া হয়নি আমার কাছে। ভিক্টর, বাবা আমাকে হুকুম দিল। হাটসনের মতো লোক হয় না, ক্ষমাটা চেয়ে নাও। আমি বেঁকে বসলাম, রক্ত চোখে তাকিয়ে। দেখে নেব বলেই শাসিয়ে ঘর থেকে বেরিয়ে গেল হাটসন। আধ ঘন্টা পর বিদায় হলো বাড়ি থেকে। সেই দিন থেকেই বাবা যেন অস্থির হয়ে পড়ল। সারা রাত ঘুমতো না, ঘরে পায়চারি করত। গতকাল একটা অদ্ভুত ব্যাপার ঘটল। ফটিব্রিজ পোস্ট অফিসের ছাপ মারা একটা খাম এলো বাবার নামে। চিঠিটা পড়েই বাবা কপাল ঠুকতে ঠুকতে উন্মাদের মতো ঘরময় দৌড়তে লাগলো। জোর করে শুইয়ে দিলাম বটে, কিন্তু মুখের চেহারা দেখে বুঝলাম প্যারালিসিস আরম্ভ হয়েছে মুখের এক পাশ থেকে। দারুণ আঘাতে স্ট্রোক হয়ে গেছে। ডাক্তার এলো, পক্ষাঘাত ক্রমশ ছড়িয়ে পড়ল। সেই থেকে এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি। জানি না পেরে গিয়ে জীবিত অবস্থায় দেখতে পাবো কিনা। সে কি সাংঘাতিক কথা! কি ছিল চিঠিতে? বলতে বলতেই গাড়ি পৌঁছে গেল বাড়িতে। পড়ন্ত আলোয় দেখলাম সব জানলা বন্ধ। কালো পোশাক পরা ডাক্তার বেরিয়ে এলো বাইরে। বললেন, ভিক্টর, তুমি বেরিয়ে যাওয়ার পরেই উনি দেহ রেখেছেন। মৃত্যুর আগে জ্ঞান ফিরে পেয়ে তোমাকে একটা কথা বলে গেছেন। শোকে দুঃখে ভিক্টর তখন পাথর। কোনো মতে বলল, কি? কাগজপত্র জাপানি ক্যাবিনেটের পেছনে রইল। ডাক্তারের সঙ্গে ভিক্টর গেল ভেতরে, বাবার মৃতদেহের কাছে। প্রায় অন্ধকার ঘরে বসে মিস্টার ট্রেভারের দুর্দান্ত অতীত এবং আমার মুখে JA নামের আদ্যক্ষর বৃত্তান্ত শুনেই তার জ্ঞান হারিয়ে যাওয়ার ব্যাপারটা ভাবতে লাগলাম। কদাকার হাটসনের আবির্ভাবে তিনি ভয় পেয়েছিলেন। হাটসন চলে যাওয়ার পর আরও ঘাবড়ে গিয়েছিলেন তিনি। মিস্টার বেডোজের কাছে এই হাটসন তাহলে ব্ল্যাকমেলিং শুরু করেছে, এবং এই চিঠিখানায় সেই খবর পেয়েই নিশ্চয়ই আর সইতে পারেননি। চিঠিখানা দেখতে পেলে এ রহস্যের কিনারা করা যেত। এমন সময় ঝি এলো আলো হাতে। পিছনে ভিক্টর, ওর হাতে একরাশ কাগজপত্র আর একটা চিঠি। এই সবই তোমাকে দিলাম। চিঠিখানা আমি তখনই পড়লাম। হেল মুরগি এবার খতম। মুরগিওয়ালা বুড়ো হাটসন কাঁদছে। যত সব গাধার দল বলে কিনা চালান দিয়েছে লন্ডনে। বলছে প্রাণপ্রিয় মুরগি নিয়ে বাড়ি ছেড়ে পালাও, তোমার মুরগিও মরবে। প্রথমবার পড়ে তোমার মতোই ভ্যাবাচাকা খেয়ে গেলাম। আবার পড়লাম, নিশ্চয়ই সংকেত লেখা চিঠি। আগেই আঁচ করেছিলাম, শব্দগুলো আসলে বেড়াজাল। আসল মানেটাকে ঢেকে রেখেছে। মুরগি কথাটার বিশেষ কোনো অর্থ কি ঠিক করা ছিল আগে থেকে। হাটসন শব্দটা স্পষ্ট বোঝা যাচ্ছে পত্র লেখক মিস্টার বেডোজ, হাটসন নয়। পেছন থেকে পড়লাম, একটা শব্দ ছেড়ে ছেড়ে পড়লাম। তারপরেই ফর্সা হয়ে গেল। দেখলাম প্রথম শব্দের পর দুটো করে শব্দ ছাড়তে হবে। ছোট্ট চিঠি, কিন্তু ভয়ঙ্কর। বুড়ো ট্রেভার অকারণে ঘায়েল হননি। চিঠিটা এই, খেল খতম। হাটসন সব বলে দিয়েছে। প্রাণ নিয়ে পালাও, মরবে। ভিক্টরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভিক্টর, মিস্টার বেডোজ কে? বছর শরৎকালে বাবা ওখানে যেত শিকার করতে। ভিক্টর, এই চিঠি তিনি তোমার বাবাকে লিখে সাবধান করে দিয়েছেন। তিনি নিজেও বিপদে পড়েছেন। হাটসন কি এমন গোপন তথ্য ফাঁস করে দিয়েছে যার জন্য দুজন সম্ভ্রান্ত মানুষ এতটা ভয় পেয়েছেন, তা জানা দরকার। হোমস, সে কাহিনী নিশ্চয়ই বড় মুখ করে বলার নয়। নিশ্চয়ই বিরাট কোনো অপরাধের ইতিহাস। জানি কলঙ্কের শেষ থাকবে না। হাটসন, দেখে নেব বলে শাসিয়ে যাবার পর বাবা সব লিখেছিল।
নাও, তুমি পড়ো, আমার সাহস নেই। ওয়াটসন, সেদিন যেভাবে ওই কাগজ থেকে আশ্চর্য সেই কাহিনী ভিক্টরকে পড়ে শুনিয়েছিলাম, আজও তোমাকে সেইভাবেই পড়ে শোনাচ্ছি। শোনো, ওপরে লেখা 1885 সালের 8ই অক্টোবর পলমাউথ থেকে গ্লোরিয়া স্কট জাহাজ রওনা হওয়ার পর 15 ডিগ্রি 29 মিনিট নর্থ ল্যাটিচিউডে ও 25 ডিগ্রি 14 মিনিট ওয়েস্ট লঙ্গিচিউডে পৌঁছে 6ই নভেম্বর জাহাজ ধ্বংস হয় কিভাবে তার বর্ণনা। প্রিয় ভিক্টর, যে অপরাধ আমি করেছিলাম তার শাস্তি পেতে চলেছি। মান সম্মান ধুলোয় লুটোতে চলেছে। সব তোমাকে জানিয়েছি। পরবার পর পুড়িয়ে ফেলো। হয় আমাকে গ্রেপ্তার হতে হবে, অথবা আঘাতের আকস্মিকতায় আমি মারা যেতে পারি। এক্ষেত্রে এই কাহিনী নিয়ে লুকো ছাপার আর দরকার নেই। আমার নাম ট্রেভার নয়, জেমস আর্মিটেজ। আদ্যক্ষর জে এ। কনুয়ের ভাঁজে উল্কি দিয়ে লেখা আদ্যক্ষর দুটো মুছে ফেলার চেষ্টা করেও পারিনি। তোমার বন্ধু কিন্তু ধরে ফেলেছিল। ভয় হয়েছিল হয়তো আমার গুপ্ত কাহিনী সে জানে। জেমস আর্মিটেজ নামে আমি লন্ডনের এক ব্যাংকে চাকরি করার সময় ব্যাংকের তহবিল তছরূপ করি। একটা দেনা শোধ করার জন্যই এই কুকর্ম করেছিলাম, আর একটা টাকা পাওয়ার আশা ছিল। সেটা পেলেই ব্যাংকের টাকা ফিরিয়ে দিতাম, কেউ জানতে পারতো না। এর সব ফাঁস হয়ে গেল। প্রত্যাশিত টাকা আর পেলাম না। চুরির দায়ে মাত্র 23 বছর বয়সে 37 জন অপরাধীর সঙ্গে সেকলে বেঁধে আমাকে চালান করা হয় অস্ট্রেলিয়ায়, গ্লোরিয়া স্কট জাহাজে। জাহাজটা কাঠের, ভীষণ ভারী। সেকেলে জাহাজ বলে চীন দেশে চায়ের কারবারে কাজে লাগত। সব শুদ্ধ লোক ছিল 138 জন কয়েদি, বাদবাকি নাবিক, সৈন্য আর জাহাজি অফিসার। সময়টা 1855 সাল। ক্রিমিয়ার যুদ্ধ চলছে। কয়েদি জাহাজের অভাবে এই জাহাজটাই কাজে লাগালো সরকার। কয়েদি জাহাজ নয় বলেই ঘরের দেওয়ালগুলো হালকা কাঠ দিয়ে তৈরি, তেমন মজবুত নয়। আমার পাশের ঘরে 6.5 ফুট লম্বা একজন কয়েদি থাকত, ভীষণ হুল্লোড়বাজ। সব সময় হইচই করত, দেমাকি, পরিষ্কার মুখ, পাতলা নাক, চওড়া চোয়াল। মনের জোর যে খুব বেশি, ওই অবস্থাতেই অত ফুর্তি দেখেই বোঝা যেত। একদিন রাত্রে কানের কাছে শুনলাম তার খাটো কণ্ঠস্বর। দেখি মাঝের পাতলা দেওয়াল ফুটো করে মুখ বাড়িয়েছে সে। পরিচয় হলো তখনই। তার নাম জ্যাক প্রেন্ডারগাস্ট। বড় ঘরের ছেলে, কিন্তু অপকর্মে উস্তাদ। লন্ডনের বেশ কয়েকটা কারবারি মানুষের পকেট হালকা করে দিয়েছিল এই অদ্ভুত কৌশলে। ওর মুখেই শুনলাম ধরা পড়লেও সে নগদ 2.5 লক্ষ পাউন্ড সে লুকিয়ে রেখেছে পরে ভোগ করবে বলে। ফিসফিস করে বলল, ওহে, তুমি কি মনে করো এই পচা কাঠের চীনে জাহাজে আমি মরতে এসেছি? টাকা যখন আছে তখন তা ভোগও করব আমি। দেখো না কি করি, ঠিক পালাবো, আর তোমারও একটা হিললে হবে। তারপর জানলাম 12 জন কয়েদির সঙ্গে জাহাজ দখল করার ষড়যন্ত্র করছে জ্যাক প্রেন্ডারগাস্ট। আমার বাঁ পাশের কেবিনে ইভান্স বলে কয়েদিও আছে সেই দলে। সে এখন দক্ষিণ ইংল্যান্ডে রাজার হালে থাকে। আমার মতোই নাম পাল্টেছে। ষড়যন্ত্রের মূল হোতা জাহাজের পুরুত ঠাকুর স্বয়ং, জ্যাকের পুরনো দোস্ত। জলের মতো টাকা ঢেলে এসে হাত করে নিয়েছে নাবিকদের। 2 জন ওয়ার্ডার আর 2 জন মেটও হাতে এসে গেছে। সৈন্য, ডাক্তার, ক্যাপ্টেন, লেফটেন্যান্টদের নিয়ে 25 জন জানে না এই চক্রান্ত কাহিনী। তারাই আমাদের শত্রু। এই কয়েকজনকে খতম করে জাহাজ দখল করতে হবে। গুণধর পুরুত ঠাকুর গোড়া থেকে নাবিক সাজিয়ে মারদাঙ্গা স্যাঙারদের জাহাজে তুলেছিল। এখন কয়েদিদের ঘরে ঘরে ব্যাগ ভর্তি ধর্মের বইয়ের সঙ্গে দিয়ে গেল উঁকো পিস্তল, বারুদ আর গুলি। প্রত্যেকের বালিশের নিচে জমা হলো অস্ত্রশস্ত্র। যেদিন জাহাজ দখল করা হবে বলে ঠিক হয়েছিল, তার আগেই কিন্তু লেগে গেল হাঙ্গামা। সমুদ্রে রওনা হওয়ার 3 হপ্তাহ পরে সন্ধ্যের দিকে একজন অসুস্থ কয়েদিকে দেখতে এসেছিল ডাক্তার। বালিশের তলায় হাত ঠেকে যেতে পিস্তল দেখে ষাঁড়ের মতো চেঁচিয়ে ওঠে সে। বেগতিক দেখে তৎক্ষণাৎ তাকে বেঁধে ফেলা হয় বিছানায়। পিস্তল হাতে ছুটে বেরিয়ে যায় কয়েদিরা।
দমাদ্দম গুলি চালিয়ে জনা ছয়েককে খুন করে ফেলা হয় চোখের নিমেষে। ক্যাপ্টেনের খুলি উড়িয়ে দেয় পুরুত ঠাকুর নিজে। ব্যাস, জাহাজ দখলে এসে গেল ভেবে আনন্দে আত্মহারা হই সবাই। বড় কেবিনের মদের বোতল খুলেই যখন গলায় মদ ঢালছি, এমন সময় এক ঝাঁক গুলি উড়ে এলো ঘরের মধ্যে। ধোঁয়া কেটে গেলে দেখা গেল আমাদের 9 জন রক্তাক্ত অবস্থায় ছটপট করছে মেঝের ওপর। টেবিলে রক্ত আর মদ গড়িয়ে যাচ্ছে। দেখি প্রেন্ডারগাস্ট বিকট চেঁচিয়ে মূর্তিমান শয়তানের মতো ধেয়ে গেল বাইরে। অসীম সাহস তার। জাহাজের পেছন ঘরের ঘুলগুলি ভেঙে লেফটেন্যান্ট 10 জন সৈনিক নিয়ে গুলি বর্ষণ করেছিল আমাদের ওপর। বন্দুকে নতুন গুলি ভরবার সময় পর্যন্ত দিল না প্রেন্ডারগাস্ট। আমাদের দিয়ে ঝাঁপিয়ে পড়লো। 5 মিনিটে সব শেষ হয়ে গেল। প্রেন্ডারগাস্টের কাঁধে তখন যেন শয়তান ভর করেছে। আহত সৈন্যদেরও তুলে ছুঁড়ে ফেলে দিল জলে। একজন জখম অবস্থাতেও সাঁতরে আসছে দেখে গুলি করে উড়িয়ে দিল খুলি। বেঁচে রইল কেবল কয়েকজন ওয়ার্ডার, মেট আর ডাক্তার, মোট 5 জন। এই 5 জনকে মেরে ফেলা হবে কি বাঁচিয়ে রাখা হবে, এই নিয়ে ঝগড়া লাগলো আমাদের মধ্যে। নৃশংস প্রেন্ডারগাস্ট আর তার পিশাচ স্যাঙাতরা 5 জনকেই খতম করে দিতে চাইল। কিন্তু আমরা 5 জন কয়েদি আর 3 জন নাবিক নিরস্ত্র কাউকে খুন করতে চাইলাম না। সশস্ত্র সৈন্যদের মারা যায়, কিন্তু এদের ছেড়ে দেওয়া হোক। কথা কাটাকাটি চরমে পৌঁছাতে প্রেন্ডারগাস্ট আমাদের একটা নৌকায় চাপিয়ে বিদায় হতে বলল। আমরা সেই ব্যবস্থাই মেনে নিলাম। চার্ট আর অন্যান্য সরঞ্জাম নিয়ে ভেসে পড়লাম নৌকায়। ইভান্স আর আমি চার্ট দেখেই নৌকা চালাচ্ছি, এমন সময় দেখলাম প্রচন্ড শব্দে গ্লোরিয়া স্কট ফেটে উড়ে গেল। মেঘ গর্জনের মতো গুড়গুড় শব্দে ধেয়ে গেল দিকে দিকে। ব্যাঙের ছাতায় মতো কালো ধোঁয়া ঠিকরে গেল আকাশের দিকে। তখনই নৌকা ঘুরিয়ে দাঁড় টেনে চললাম সেই দিকে। গিয়ে যখন পৌঁছালাম, গ্লোরিয়া স্কট ততক্ষণে নিশ্চিহ্ন হয়ে গেছে। জনপ্রাণী কোনো চিহ্ন নেই ওখানে। হতাশ হয়ে ফিরে আসছি এমন সময় আর্ত চিৎকার শুনে ফিরে দেখি ভাঙা কাঠের উপর শুয়ে আছে একজন ছোকরা নাবিক, নাম হাডসন। সারা শরীর পুড়ে গেছে, অপরিসীম ক্লান্ত। পরের দিন সকালে তার মুখে শুনলাম কি কাণ্ড ঘটেছিল গ্লোরিয়া স্কটে। 5 জনকে একে একে খুন করা হয়। ডাক্তারের টুঁটি কাটে প্রেন্ডারগাস্ট স্বয়ং। একজন মেট বাঁধন খুলে পালিয়ে যায় জাহাজের খোলে। সেখানে 100টা বারুদ ভর্তি পিপের পাশে জ্বলন্ত দেশলাইয়ের কাঠি নিয়ে গিয়ে হুমকি দিয়েছিল কাছে এলেই বারুদে আগুন দেবে। তারপরেই ঘটে প্রলয়ঙ্কর বিস্ফোরণ। হাডসনের বিশ্বাস দেশলাইয়ের আগুন নয়, মারমুখো কয়েদিদের পিস্তলের গুলি ফসকে গিয়ে লেগেছিল একটা পিপেতে। যাই হোক, গ্লোরিয়া স্কট ধ্বংস হলো এইভাবে। পরের দিন অস্ট্রেলিয়াগামী একটা জাহাজে ঠাঁই পেলাম আমরা। সিডনি পৌঁছে নাম পাল্টে নিলাম আমি আর ইভান্স। খনি অঞ্চলে গেলাম, বিদেশিদের মধ্যে মিশে গেলাম। নিজেদের আগের পরিচয় মুছে গেল। অনেক টাকা নিয়ে দেশে ফিরলাম, জমিদার হলাম। 20 বছর শান্তিতে কাটানোর পর মূর্তিমান উপদ্রব হয়ে এলো সেই হাডসন, যাকে ভাঙা কাঠের ওপর থেকে তুলে এনে প্রাণে বাঁচিয়েছিলাম। সে জানে আমার দুর্বলতা কোথায়, কেন তাকে রাগাতে চাই না, তাই ভয় দেখিয়ে চলে গেছে। ভিক্টর, তোমার সহানুভূতি যেন আমি পাই। দেখো, এর নিচেই কাঁপা হাতে লেখা সংকেতে খবর পাঠিয়েছে বেডোস। হাডসন সব ফাঁস করে দিয়েছে। ওয়াটসন, এই হলো গ্লোরিয়া স্কট জাহাজের অত্যাশ্চর্য কাহিনী। ভিক্টরের মন ভেঙে যায়। টেরাইতে চলে যায় চাষবাসের কাজ নিয়ে। বেডোস আর হাডসন দুজনের আর খবর পাওয়া যায়নি। হয় হাডসন বেডোসকে খুন করেছে, অথবা বেডোস হাডসনকে খুন করে দেশ ছেড়ে পালিয়েছে। মিস্টার ট্রেভার কিন্তু স্রেফ আতঙ্কে মারা গিয়েছিলেন। হাডসন আদৌ পুলিশে খবর দেয়নি, মিথ্যে ভয় দেখিয়েছিল। ওয়াটসন, যদি মনে করো আমার এই প্রথম রহস্যভেদের কাহিনী কাজে লাগাতে পারো। গল্প পাঠের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয়,
প্রলয় ও সঞ্চয়িতা।